আজকের আলোচনা ফ্যাক্টর ভিত্তিক বিনিয়োগ নিয়ে। আমাদের হাতে একটা মাল্টি ফ্যাক্টর ফান্ডের কিছু তথ্য বিশ্লেষণ আছে। তো চলুন এর গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ, অবশ্যই। ফ্যাক্টর ইনভেস্টিং জিনিসটা কি, আর এটা চিরাচরিত বিনিয়োগ পদ্ধতির থেকে কোথায় আলাদা সেটাও দেখব। আর কেনই বা অনেকগুলো ফ্যাক্টর একসাথে ব্যবহার করা হয় সেটাও আলোচনা করা দরকার। একদম। শুরুতেই যদি বলি, ফ্যাক্টর তো আমরা বুঝি স্টকের কিছু বিশেষত্ব, তাই না? যেমন কোয়ালিটি, ভ্যালু, এসব। ঠিক। মোমেন্টাম, লো ভলাটিলিটি, এরকম আরও কিছু। হ্যাঁ, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে বিনিয়োগ করাটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে ঠিক কিভাবে আলাদা? শুধু কি ডেটার ব্যবহার? দেখুন, শুধু ডেটা বলাটা ঠিক হবে না। ট্রেডিশনাল পদ্ধতিতে একজন ফান্ড ম্যানেজার ধরুন নিজের অভিজ্ঞতা, নিজের রিসার্চ ব্যবহার করেন, অনেকটা শেফের মতো নিজের আন্দাজে রান্না করেন। আর ফ্যাক্টর ইনভেস্টিং? ওটা হলো বলতে পারেন একটা পরীক্ষিত রেসিপির মতো, ডেটা আর কিছু নির্দিষ্ট নিয়মের উপর বেশি নির্ভর করে। নিয়মভিত্তিক একটা প্রক্রিয়া। আচ্ছা, কিন্তু এই যে রেসিপি বা নিয়ম, এটা কি সবসময় কাজ করে? বাজার তো একরকম থাকে না। ঠিক এখানেই আসছে মাল্টি ফ্যাক্টরের বিষয়টা। দেখুন, কোনো একটা ফ্যাক্টর কিন্তু সবসময় ভালো পারফর্ম করে না। ধরুন যখন বাজার খুব তেজি, বুল মার্কেট, তখন হয়তো মোমেন্টাম ফ্যাক্টরটা ভালো কাজ দেয়। যে স্টকগুলো অলরেডি ভালো পারফর্ম করছে সেগুলো আরও ওপরে যাওয়ার প্রবণতা দেখায়। আর যখন বাজার খারাপ, বেয়ার মার্কেটে, তখন তো মোমেন্টাম খুব রিস্কি হয়ে যেতে পারে, তাই না? একদম ঠিক ধরেছেন। তখন হয়তো লো ভলিটিলিটি, কম ওঠানামা করা স্টক, বা ধরুন কোয়ালিটি ফ্যাক্টর, আর্থিকভাবে বেশ শক্তপোক্ত কোম্পানি, এগুলো পোর্টফোলিওকে ধরে রাখতে সাহায্য করে। তার স্থিতিশীলতা আনে। হ্যাঁ, আবার ধরুন বাজার যখন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, তখন হয়তো ভ্যালিউ ফ্যাক্টর, যে স্টকগুলো মনে হচ্ছে ডিসকাউন্টে চলছে, সেগুলো ভালো রিটার্ন দিতে পারে। তার মাল্টিফ্যাক্টর মডেল চেষ্টা করে বাজারের বিভিন্ন অবস্থার সুযোগ নিতে, বিভিন্ন ফ্যাক্টরকে কাজে লাগিয়ে। এটা কি ঝুঁকি কমানোর একটা পথ? হ্যাঁ, কিছুটা তাই। এটাকে বলে স্টাইল ডাইভার্সিফিকেশন, শুধু বিভিন্ন স্টকে নয়, বিভিন্ন বিনিয়োগের ধরনেও ঝুঁকিটা ভাগ করে দেওয়া। আর যেহেতু পুরো ব্যাপারটা ডেটা নির্ভর, তাই এমন সুযোগও চোখে পড়তে পারে যা হয়তো সাধারণ অ্যানালিসিসে ধরা পড়ে না। আর নিয়ম মেনে চলার কারণে আবেগের বশে ভুল করার সম্ভাবনাও কমে। বুঝলেন? বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, ওই যে বন্ধন মাল্টিফ্যাক্টর মডেলের উদাহরণটা বলছিলেন, ওরা কি এই 4টে প্রধান ফ্যাক্টর, কোয়ালিটি, ভ্যালু, মোমেন্টাম, লো ভলিটিলিটি, এগুলোই ব্যবহার করে? হ্যাঁ, ওদের মডেলে এই 4টি ফ্যাক্টরই আছে। ওরা প্রথম সারির প্রায় 250টা লার্জ আর মিড ক্যাপ কোম্পানি থেকে স্টক বেছে নেয়। তারপর স্কোরিং করে প্রায় 50-65টা স্টকের একটা পোর্টফোলিও বানায়। এদের যে ব্যাকটেস্টের ডেটাটা দেখলাম, 2015 থেকে 2025 মে পর্যন্ত রিটার্ন নাকি প্রায় 9.2 গুণ। এটা তো বেশ ভালো, কিন্তু এটা তো অতীতের ডেটা, তাই না? এই পারফরমেন্সের পেছনে ঠিক কি কাজ করেছে? দেখুন, ব্যাকটেস্ট অনুযায়ী ওদের ডায়নামিক অ্যালোকেশন, বাজারের অবস্থা বুঝে ফ্যাক্টরগুলোর ওয়েট বা গুরুত্ব বদলানো, এটা একটা বড় কারণ। যেমন ধরুন, বুল মার্কেটে মোমেন্টামকে বেশি গুরুত্ব দেয়া, আবার বেয়ার মার্কেটে কোয়ালিটি বা লো ভোলাটিলিটিকে। তার এটা মার্কেট সাইকেলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে? হ্যাঁ, সেটাই উদ্দেশ্য, যাতে বিভিন্ন পরিস্থিতিতে পারফরমেন্সটা মোটামুটি স্থিতিশীল থাকে। কিন্তু এটা কি পুরোপুরি অটোমেটেড? বাজারের পরিস্থিতি বোঝার জন্য কি মানুষেরও দরকার হয়? মডেলটা নিয়মভিত্তিক হলেও এর ওপর নজরদারি থাকে, হিউম্যান ওভারসাইট থাকে, একেবারে অটো পাইলটে চলে না। আচ্ছা, আর ওদের পোর্টফোলিওতে যে লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মিশ্রণ থাকে, গড়ে 55% লার্জ, 45% মিড, বা অ্যাক্টিভ শেয়ারটা যে বেশ হাই, গড়ে 82%, এগুলোর প্রভাব কি? লার্জ মিড ক্যাপের মিশ্রণটা একদিকে স্থিতিশীলতা দেয়, আবার মিড ক্যাপ থেকে গ্রোথের সুযোগটাও থাকে। আর অ্যাক্টিভ শেয়ার হাই পোর্টফোলিওটা বেঞ্চমার্কের থেকে বেশ আলাদাভাবে ম্যানেজ করা হচ্ছে। এটা ভালো রিটার্ন দিলে তো খুব ভালো, কিন্তু বাজি উল্টো পড়লে ঝুঁকিও বেশি। অবশ্যই। তাহলে ঝুঁকির কথাগুলো একটু পরিষ্কার করা যাক। সবচেয়ে বড় ঝুঁকি তো এটাই যে মডেলটা কাজ করল না, তাই না? হ্যাঁ, ওটাকে বলে মডেল রিস্ক। অতীতের ডেটা ভবিষ্যতে কাজ নাও করতে পারে। বাজার তো সবসময় বদলায়। আর কিছু আছে, যেমন ইমপ্লিমেন্টেশন রিস্ক। মডেল হয়তো একটা স্টক কিনতে বলল, কিন্তু বাজারে সেই দামে যথেষ্ট পরিমাণে পাওয়া গেল না, বা ট্রেডিং কস্ট বেশি হয়ে গেল।
তারল্য বা খরচের সমস্যা। ঠিক। ঘন ঘন পোর্টফোলিও বদলালে লেনদেন খরচ বাড়তে পারে, যেটাকে বলে হাই টার্নওভার রিস্ক। আর একটা ঝুঁকি হলো হয়তো মডেলটা অনিচ্ছাকৃতভাবে কোনো একটা সেক্টরের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ল, ডাইভার্সিফিকেশন রিস্ক। বোঝা গেল। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মাল্টিফ্যাক্টর কৌশল আসলে ডেটা আর নিয়ম ব্যবহার করে বিভিন্ন ফ্যাক্টরের সুবিধা নিয়ে বাজারের নানা পরিস্থিতিতে একটা ব্যালেন্সড রিটার্ন দেওয়ার চেষ্টা করে, ঝুঁকিটাও ম্যানেজ করার চেষ্টা করে। একদম। এটা তাদের জন্য ভালো হতে পারে যারা একটু ডেটা চালিত অ্যাপ্রোচ পছন্দ করেন আর লার্জ মিড ক্যাপে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও চান, তুলনামূলক ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের খোঁজে আছেন। ঠিক। তবে ঝুঁকিগুলোও মাথায় রাখতে হবে। অবশ্যই। কোনো বিনিয়োগই তো ঝুঁকি ছাড়া হয় না। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, এই যে বিনিয়োগের সিদ্ধান্তগুলো ক্রমশ ডেটা আর মডেল নির্ভর হয়ে যাচ্ছে, ভবিষ্যতের কোনো অপ্রত্যাশিত ঘটনা, কোনো ব্ল্যাক সোয়ান ইভেন্ট, সেগুলোর জন্য এই মডেলগুলো কতটা তৈরি? এই ডেটা চালিত দুনিয়ায় মানুষের অভিজ্ঞতা, বিচার বুদ্ধি, এগুলোর ভূমিকা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? এটা সত্যি একটা বড় প্রশ্ন। মডেল হয়তো বেশিরভাগ সময় দারুণ কাজ করবে, কিন্তু ওই যে বললেন অপ্রত্যাশিত ঘটনা, ওই রকম সময়ে হয়তো মানুষের বিচারবুদ্ধি, অভিজ্ঞতা সেটাই আসল পার্থক্য করে দেবে। ভবিষ্যতের চ্যালেঞ্জটা বোধহয় এখানেই, মডেল আর মানুষের বিচক্ষণতার সঠিক মিশ্রণটা খুঁজে বের করা। BSE 200 TRI ইন্ডেক্সটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়েছে। BSE 200 TRI। হ্যাঁ, মানে ফান্ডটা এই ইন্ডেক্সের পারফরমেন্সের তুলনায় কেমন করছে সেটাই দেখা হবে। আর TRI মানে তো টোটাল রিটার্ন ইন্ডেক্স, তাই না? মানে ডিভিডেন্ডগুলো ধরে। একদম ঠিক। ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট ধরে যে রিটার্ন আসে সেটাই। এটা পারফরমেন্স মাপার জন্য বেশ ভালো একটা ইন্ডিকেটর। ঠিক। তাহলে বেঞ্চমার্ক বোঝা গেল। এবার ধরুন কেউ বিনিয়োগ করতে আগ্রহী হলেন, তাদের জন্য নিয়ম কানুনগুলো কি? মানে একবারে টাকা দিলে বা SIP করলে মিনিমাম কত লাগবে? যদি এককালীন বাল্কসাম ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা, আর তারপর 1 টাকার গুণিতকে, মানে 1000, 1001, 1002 এরকম। হ্যাঁ হ্যাঁ। আর পরে আবার টাকা ঢোকালেও মানে এডিশনাল পারচেস, তখনও মিনিমাম 1000 টাকা। আচ্ছা। আর SIP, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান? SIPর ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্টটা বেশ কম রাখা হয়েছে, মাত্র 100 টাকা প্রতি মাসে। ও, মাত্র 100 টাকা? হ্যাঁ, আর তারপর 1 টাকার গুণিতকে বাড়াতে পারেন। তবে একটা শর্ত আছে, মিনিমাম 6টা কিস্তি করতে হবে SIPতে। মাত্র 100 টাকার SIP, এটা তো অনেক নতুন বা ছোট বিনিয়োগকারীর জন্য খুব ভালো খবর। আচ্ছা, আর টাকা তোলার ব্যাপারটা, মানে রিডেমশন? টাকা তোলার জন্য মানে রিডেমশনের জন্য মিনিমাম 500 টাকা তুলতে পারবেন। আচ্ছা। আর অথবা যদি আপনার অ্যাকাউন্টে মোট ব্যালেন্স 500 টাকার কম থাকে তাহলে পুরো টাকাই তুলে নিতে পারবেন, যেটা কম হবে আর কি। ঠিক আছে। আর SWP বা STPর মতো অপশন? হ্যাঁ, ওগুলোও আছে। সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান বা SWPর জন্য মিনিমাম 200 টাকা, আর সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান বা STPর জন্য মিনিমাম 500 টাকার নিয়ম আছে। সব রকম অপশনই রাখা হয়েছে তাহলে। আচ্ছা, শেষ প্রশ্ন, এক্সিট লোড মানে টাকা তুলে নেওয়ার সময় কোনো চার্জ কাটবে কিনা? হ্যাঁ, এখানে একটা সময়ের ব্যাপার আছে। যদি আপনি ইউনিট পাওয়ার 30 দিনের মধ্যে টাকা তুলে নেন বা অন্য কোনো স্কিমে সরিয়ে নেন 30 দিনের মধ্যে? হ্যাঁ, তাহলে সেই সময়ের NAV মানে নেট অ্যাসেট ভ্যালুর ওপর 0.50% চার্জ লাগবে, 0.5%। আচ্ছা, আর যদি 30 দিন পার হয়ে যায় তারপর তুললে? 30 দিন পেরিয়ে গেলে আর কোনো এক্সিট লোড নেই, 0।